আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনকি আফগানিস্তানের সাথে চলা সিরিজের বাকি ম্যাচগুলোতে অধিনায়ক হিসেবে তাকে খেলারও আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার হঠাৎ করেই তামিমের অবসরে যাওয়ার ঘোষণার পর রাতে জরুরি বৈঠক শেষে এসব কথা জানান বিসিবি সভাপতি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, তামিমের এমন সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। তামিমকে সিদ্ধান্ত বদলাতে তার ভাই নাফিসের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। প্রশ্নের জবাবে বলেন, অবসরের বিষয়ে তামিম ক্রিকেট বোর্ডকে কিছুই জানায়নি। বিসিবি তামিমের বার্তার অপেক্ষায় থাকবে বলেও জানান তিনি। সিরিজের মাঝে এভাবে অবসর নেয়া কোনো অধিনায়কের কাজ হতে পারে না বলে মন্তব্য করেন। বিশ্বকাপের আগে তামিমের এমন সিদ্ধান্তে দলের ক্ষতি হবে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তামিমই বাংলাদেশ দলের অধিনায়ক। আগে এই সিরিজটা অন্তত খেলুক ক্যাপ্টেন হিসেবে, তারপর আমরা বসে ঠিক করবো না, আলোচনা করবো না সামনে কি করা যায়। তার মতো একটা লিজেন্ডারি ক্রিকেটার এটা নেওয়াটা ঠিক হবে না, হচ্ছে না। অ্যান্ড ফাইনালি তার থাকাটা দলে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নাফিসকে বারবার বলার পরেও যখন ও আমার সাথে যোগাযোগ করছে না, নাফিস আমাকে লিখেছে, শিওর ভাই, আই উইল কনভে ইয়োর মেসেজ। পাল্টা কোনো উত্তর আমার কাছে এখন আসে না। এর আগে হঠাৎই সংবাদ সম্মেলন ডেকে সবাইকে হতবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফিটনেস নিয়ে বোর্ড সভাপতির মন্তব্যের দুদিন পরই সিরিজ বাকি রেখে বৃহস্পতিবার এই অবসরের ঘোষণা আসে। তামিম ইকবাল বলেছেন, হুট করে নয়, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে সুমন গোস্বামীর ক্যামেরায় সুব্রত ববির রিপোর্ট। ওই লালদু চোখের আড়ালে রাজ্যের হতাশা আর অভিমান, ক্ষোভও কিছুটা আছে হয়তো। মেঘ এতটাই ভারী হয়ে উঠেছিল যা ক্ষণে ক্ষণে দুচোখ বেয়ে ঝরেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের এখনও 2 ম্যাচ বাকি। সংবাদ সম্মেলনের ঘোষণায় আশঙ্কা করা হচ্ছিল ফিটনেস ইস্যুর ঘটনা প্রবাহ আর ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দিতেই হয়তো অধিনায়কত্বের প্রভাবমুক্ত হতে চাইছেন তিনি। কিন্তু হঠাৎই এক রাতে আন্তর্জাতিক ক্রিকেটকেই দাড়ি টানার মনস্থির করে ফেললেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। Yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket affecting right now. এটার পিছনে খুব সাডেন কোনো ডিসিশন ছিল না। I was thinking about it. বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম। So I thought this is the right time for me to take a side and retire from international cricket. বছর 16 আগে 2007 সালের 9 ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে রোমাঞ্চকর যাত্রার আরম্ভ হয়েছিল। 34 বছর বয়সী ওপেনারের নিজের 5ম আর বাংলাদেশের 7ম বিশ্বকাপ দরজার ওপাশে তখনই তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন। 2019 সালে মাশরাফির থেকে অধিনায়কত্ব পাওয়া, তার নেতৃত্বে দলের সাফল্য নিয়ে প্রশ্ন নেই। পিঠের চোট ভোগাচ্ছিল তাকে, যে কারণে অনেক সিরিজ মিস করেছেন। ফিটনেস নিয়ে বড় সমস্যার সাথে ব্যাটিংয়েও তামিমকে তার অধিনায়কত্বের পিরিয়ডে যেন অনেকটা অচেনা ঠিক ছিল। কোন কারণে অবসরের সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে কাউকে প্রশ্ন করার সুযোগ দেননি। তার আবেগী বক্তব্য ছিল কৃতজ্ঞতা প্রকাশ আর দলের শুভকামনায় ভরা। আমি সবসময় বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। So I'm not sure how much I have made him proud throughout this 16 years of international career. There are a lot of other people that I need to thank. যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি, I thank all of those guys, especially আমার ন্যাশনাল টিমের যারা কলিগ ছিলেন তাদেরকে। Cricket board obviously they gave me the opportunity to represent the country for so long and also captain Bangladesh, so I thank them as well. সরে যাওয়ার কারণ না বললেও এটা না বোঝার কারণ নেই হাতুরু সিং আর তার মধ্যে দেয়ালটা ক্রমশ উঁচু হচ্ছিল। শতভাগ ফিট না হয়েও তার প্রথম ওয়ানডে খেলা, এবং সে ব্যাপারে কোচ হাতুরু সিংয়ে এবং বোর্ড প্রধানের মনোভাব এবং মন্তব্যের বড় প্রভাব তো আছেই এই অবসরের সিদ্ধান্তের পেছনে। টি-20 ছেড়েছিলেন আগেই, বাকি থাকা ওয়ানডে আর টেস্টকে বিদায় বললেন তামিম চোখের অশ্রু দিয়ে। One thing I'll definitely say is I tried my best. I did try my best.
সুব্রত ববি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। জাভেদ ওমর বেলিম শাহরিয়ার নাফিসদের সঙ্গে শুরু করেছিলেন ক্যারিয়ার ওপেনার হিসেবে। যখন হঠাৎই জ্যোতিচিহ্ন টানলেন, তখন তামিম ইকবাল এদেশের ক্রিকেটের ওপেনার হিসেবে পেয়ে গেছেন অমরত্ব। এর মাঝে তার পাশে ইমরুল কায়েস, সৌম্য, লিটন, জয় আরও কতজন ওপেন করেছেন। কিন্তু দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে তামিম ইকবাল নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তার হঠাৎ বিদায়ে অনেক ক্রিকেট অনুরাগী চাইছেন অনুরোধ করে হলেও আবারও তামিমকে ফেরাতে, জানাচ্ছেন বর্ষণ কবির। এবার অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একমাত্র আওয়ামী লীগই পারে দেশে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা আরও বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং তা সুরক্ষিত করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, দেশের মানুষ ভালো আছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একাদশ জাতীয় সংসদের 2023-24 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা বাজেট এবং দেশের অর্থনীতির পাশাপাশি দীর্ঘ বক্তব্য দেন দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে। 15 আগস্ট জাতিপিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে শুরু হয় নির্বাচনের নামে প্রহসন। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে হা না ভোটের মাধ্যমে ক্ষমতার বৈধতা দেওয়ার রাজনীতি শুরু করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরবর্তীতে এরশাদ এবং খালেদা জিয়াও সেই পথ অনুসরণ করেন। এদেশের জনগণের ভাগ্য নিয়ে বারবার ছিনিমিনি খেলা হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আমরা জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছি, অধিকার সম্পর্কে সচেতন করেছি এবং গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত রেখেছি। 2009 থেকে 23 পর্যন্ত ওই অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা,
নানা ধরনের অপকর্ম করেও তারা কিন্তু এই গণতন্ত্র ধ্বংস করতে পারে নাই। কাজেই আমরা আওয়ামী লীগ আছে বলেই এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে। আওয়ামী লীগ আছে বলেই আজকে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ আছে বলেই দেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বর্তমানে যারা নির্বাচন নিয়ে কথা বলেন তাদের উদ্দেশ্যে সাম্প্রতিক সময় অনুষ্ঠিত 5 সিটি নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের উদাহরণ তুলে সরকার প্রধান বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ আমলে ইলেকশন হবে না যারা বলে সিটি কর্পোরেশন, এই নির্বাচন নিয়ে কি কেউ একটা প্রশ্ন তুলতে পেরেছে? আমরা কি গেছি সেখানে ভোট চুরি করতে বা কি করতে? করি নাই তো। এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে আগে কখনো হয়েছে? কখনো? প্রত্যেকটা উপনির্বাচনই তো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। একমাত্র আওয়ামী লীগই পারে দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে, সেটা আমি ব্যর্থহীনভাবে বলতে পারি। কাজে মানুষের ভোটের অধিকার সংরক্ষণ করা, মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই কাজটাই আমরা করে যাচ্ছি এবং সেটাই আমরা করে যাব। আর যারা বাংলাদেশের মানবতা নিয়ে কথা বলেন, আগে তাদের নিজের দেশে মানবতা প্রতিষ্ঠার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, 10 লাখ নির্যাতিত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে যে আওয়ামী লীগ, তাদের হাতে মানবতা সুরক্ষিত থাকবেই। জয় বাংলা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাইকা নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী কক্সবাজারে স্থানীয় জনগণের লবণ উৎপাদনের পর যে লবণাক্ত বর্জ্য পানি আসে তা থেকে পানীয় উৎপাদনের পন্থা অন্বেষণে জাইকা কর্মকর্তাকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর প্রস্তাবের প্রশংসা করেন জাইকা কর্মকর্তা, বলেন এটা সম্ভব। জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আগামী বছরের শুরুতে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বাংলাদেশের জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। সরকারের পদত্যাগের ঘোষণা ছাড়া কোনো ধরনের সংলাপে যাবে না বিএনপি, এমনটা সাফ জানিয়ে দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংলাপ হতে হবে নিরপেক্ষ সরকার ইস্যুতে। শিগগিরই 1 দফা চূড়ান্ত কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। 36টি রাজনৈতিক দল বিএনপির সাথে সরকার বিরোধী যুগপৎ আন্দোলন করছে গেল ডিসেম্বর থেকে। চূড়ান্ত আন্দোলনের রূপরেখা নির্ধারণে দলগুলোর সাথে ফের আলোচনা শুরু করেছে বিএনপি। তার এই ধারাবাহিকতায় 12 দলীয় জোটের সাথে বৈঠক করে দলটি। লিয়াজু কমিটির এই সভায় 1 দফার বিষয়ে একমত হয়েছে দলগুলো। তবে কবে থেকে সেই আন্দোলন শুরু হবে তার দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়। আমরা আমাদের কর্মসূচিগুলো নিয়ে আলোচনা করেছি, কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে আপনাদেরকে আবারও আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আমরা সেই বিষয়গুলো জানাবো। সিদ্ধান্ত একটাই, 1 দফা দাবিতে আমরা আন্দোলনটা শুরু করব। কোন দিন শুরু করব, কোন জায়গা থেকে ডাইন পা আগে বাড়াবো প্রথম, তখন আমার ডাইন পাশে কে থাকবে, তখন আমার বাম পাশে কে থাকবে, তখন আমার পিছনে কে থাকবে, এটাই হচ্ছে সিদ্ধান্ত। মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ভোটে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসলে স্বাগত জানাবে বিএনপি। তবে একতরফা কোনো নির্বাচন এবার মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সংলাপ ইস্যুতে দলের অবস্থানও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব। কোনো ফর্মেটই এখন সংলাপে যেতে চাই না, যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। ক্ষমতা থেকে নির্বাচন করবেন আর বলছেন যে আমরা সব ত্যাগ স্বীকার করব, সেটা তো ত্যাগ নয়, সেটা কি সেটা আপনারা ভালো বুঝবেন। আলাদা সংবাদ সম্মেলনে সংশোধিত আরপিওর সমালোচনা করেন রিজভী আহমেদ। যেখানে দেশি বিদেশি সকল মহলের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জোর দাবি উঠেছে, সেখানে নির্বাচন কমিশনের বিদ্যমান ক্ষমতা
কেড়ে নিয়ে সরকার আরও জোরালোভাবে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন পুনর্গঠন হলেও যাতে কিছু করতে না পারে সেজন্য এই রক্ষা কবচ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন বিরোধী অবস্থান থেকে বিএনপি নির্বাচনকে ভোটার শূন্য করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়, তাই তারা নির্বাচন বিরোধী অবস্থানে থেকে নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত। বিএনপি তাদের জনসমর্থনহীনতার ভীতি থেকে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও অযৌক্তিক অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। নির্বাচন সামনে রেখে উচ্চ পর্যায়ের বিদেশি কূটনীতিকদের এ যাবৎকালের সবচেয়ে বেশি সফর হচ্ছে চলতি মাসে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী প্রতিনিধিরা আসতে শুরু করবেন আগামী সপ্তাহ থেকে। তার আগেই বৃহস্পতিবার একদিনের বাংলাদেশ সফরে আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব সৌরভ কুমার। যদিও বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন, এই সফর বিমস্টেক নিয়ে অন্য কিছু নিয়ে নয়। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত প্রভাবশালী কূটনীতিকরা বাংলাদেশ সফরে আসছেন আগামী সপ্তাহ থেকে। এর মধ্যে একদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, ওই বৈঠকটি ছিল বিমস্টেক নিয়ে। যদিও বিমস্টেকের সেক্রেটারি জেনারেল বাংলাদেশে ছিলেন না, যিনি বিমস্টেকের হেডকোয়ার্টার হিসেবে ঢাকায় নিয়মিত অফিস করে থাকেন। বিমস্টেকের সেক্রেটারি জেনারেল এখানে নাই, বিকজ তার মা মারা গেছেন, তো সুতরাং সে ওই কারণেই গেছে। সুতরাং ইটস নট যে এটা একটা অর্কেস্ট্রেটেড কোনো ইস্যু। আর এই ডেটগুলো সব আগেই অর্গানাইজ করা হয়েছে। সুতরাং আপনার ভারতের সচিব পূর্ব উনি আসলেন এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসছেন। সুতরাং বা ইলেকশন কমিশন, এরকম একটা দেশের মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম সিরিজ অফ আপনার ভিজিটস বা মিটিংস হয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুলে ধরলেন, চলতি এই মাসে কোন কোন দেশের প্রভাবশালী প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসছেন। আগামী 11 থেকে 14 জুলাই 2023 তারিখ যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস মিস উজরা জিয়া বাংলাদেশ সফর করবেন। নির্বাচন কমিশনের আমন্ত্রণের প্রেক্ষিতে ইউএর 6 সদস্য বিশিষ্ট একটি ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন বা অনুসন্ধানী অগ্রগামী দল আগামী 8 থেকে 23 জুলাই 2023 তারিখে বাংলাদেশ সফর করবে। মানবাধিকার বিষয়ক ইউর বিশেষ প্রতিনিধি হিজ এক্সেলেন্সি মিস্টার ইয়ামন গিলমোর জুলাই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এসব সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে কূটনীতি মহলে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আইএমএফের কাছ থেকে নেয়া ঋণ 2 মাসের রেমিটেন্সের সমান জানিয়ে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেছেন, এই অর্থ শোধ করা বাংলাদেশের জন্য কোনো ব্যাপার নয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে জাইকার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আর মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কষ্টে আছে, তবে তাদের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো বলেও জানান অর্থমন্ত্রী। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রীর সাথে। বৈঠকে তাদের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে পরে ব্রিফিংয়ে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ 95% শেষ হয়েছে বলেও জানান তিনি। এ সময় মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল বর্তমান বাস্তবতায় আইএমএফের কাছ থেকে নেয়া $470 কোটি ঋণ শোধ করা প্রসঙ্গে। আইএমএফ যে লোন দিছে এটা আমরা এই যে কয়েকজন আছেন এখানে আমরা নিজেরাই শোধ দিতে পারবো। এই আমরা কয়েকজন মিলে আমরা তো আইএমএফ নামটা বড়, অনেক বড়, কিন্তু কি দিছে জানে? রিমিটেন্স যেটা আমরা পাই 2 মাসের রিমিটেন্সের পরিমাণ, 2 মাসের রিমিটেন্স এটা আমাদের লোন। এছাড়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, মূল্যস্ফীতি সহ বর্তমান অর্থনীতির হালচাল নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। 12.3% ছিল, আমরা শুরু করেছিলাম। তো শুরু যা করেছি
এর থেকে তো বাড়ে নাই তো। এখন কি তাহলে সহনীয়? মানুষকে কেউ না খেয়ে আছে। দেখেন আমরা ইনফ্লেশনটা শুধু টাকার অঙ্ক দিয়ে আমরা এটাকে কমাবো না, কমাচ্ছি না। আমরা সোশ্যাল প্রোটেকশন মেজার কতগুলো মেজার 1,26,000 কোটি টাকা। সাধারণ মানুষ কষ্ট হচ্ছে সারা পৃথিবীতে, আমরা পৃথিবীর বাইরে না। আর আমাদের হাতে কিছু করার নাই, আমাদের হাতে যা আছে আমরা তা দিয়ে আমাদের যা সামর্থ্য সেটা আমরা উন্নয়ন ব্যবহার করছি এবং এতে করে ভালো অবস্থানে আছে। আর বৈঠকে প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকল্পে আগামীতেও সহযোগিতা করতে জাইকার প্রতিনিধি দল আগ্রহ জানিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আমদানির পরও দাম কমেনি কাঁচামরিচের। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। সিন্ডিকেট করে অনেক ব্যবসায়ী কাঁচামরিচ বিক্রি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। ঈদের ছুটির পর বুধবার থেকে আবারও শুরু হয় ভারত থেকে কাঁচামরিচ আমদানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হঠাৎ করে অস্থির হয়ে ওঠে কাঁচামরিচের বাজার। ঈদের আগে 500 টাকা থেকে লাফে হাজারের কোটায় চলে যায় এর দাম। বিক্রেতারা নানা অজুহাত দেখানোর পর বাধ্য হয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এরপরে কমে যায় মরিচের দাম। ঈদের ছুটিতে আমদানি বন্ধ থাকায় আবারও বাড়ানো হয়েছে কাঁচামরিচের দাম। ঝিনাইদহে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 520 টাকা দরে। বিক্রেতারা বলছেন এবছর বৈরী আবহাওয়ার কারণে মরিচের উৎপাদন কম হয়েছে, তাই বাজার চড়া। আমদানি করা মরিচের প্রভাব পড়তে আরও সময় লাগবে বলে জানান বিক্রেতারা। 490 টাকা কিনা পাইকারি, আর বেশি আছে 130 টাকা পোয়া। গাছে ফললে এই কারণে দাম বেশি। নাটোরে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 320 টাকা দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। চুয়াডাঙ্গার বাজারে কাঁচামরিচ পাইকারি 400 থেকে 420 টাকা এবং খুচরা বাজারে 460 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গতকাল পাইকারি বাজারে 300 এবং খুচরা বাজারে 400 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল কাঁচামরিচ। চট্টগ্রামেও বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। ঈদের আগে আমদানির পর কাঁচামরিচ বিক্রি করা হয় 300 টাকা দরে। খুচরা তো দেখলাম বড়দারে 580 টাকা করে বলছে আমাকে। ওই মরিচটা যদি বাজারে আসে আড়তদাররা পায় তাহলে মরিচের বাজারটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। রাজশাহীতে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা দরে। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান ও জরিমানার কারণে অনেক বিক্রেতা কাঁচামরিচ বিক্রি বন্ধ করে দিয়েছে। এদিকে ঈদের কয়েকদিন বন্ধ থাকার পর হিলিস্থল বন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেছেন, মানুষ বেশি দামে ও প্রয়োজনের অতিরিক্ত কাঁচামরিচ কেনায় দাম বাড়ছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কাঁচামরিচ এখন সারা বছর কিনেন না কেন? তোমার আমরা একদিনের জন্য কাঁচামরিচ কেউ তৈরি করবে, খেত লাগাবে বলেন? আপনাকে কাঁচামরিচের দাম যদি কোনো এখন যদি কোনো কিনতে পারেন 400-500 টাকা দিয়ে, তো সবাই ইন্টারেস্টেড হয়ে আরো কাঁচামরিচ কম লাগাবে। খেলার খবর। আবারও তামিম ইকবালের অবসর প্রসঙ্গ। হঠাৎ করেই ওয়ানডে অধিনায়কের অবসরে বিস্মিত সতীর্থরা সামাজিক মাধ্যমে নিজেদের মনোভাব জানিয়েছেন দুঃখ নিয়ে। জানিয়েছেন সদ্য সাবেক হয়ে যাওয়া অধিনায়ককে ভবিষ্যতের জন্য শুভকামনা। তামিমের অবসর নেওয়ার সিদ্ধান্তটা বেশ চমক হয়ে আসলো মোস্তাফিজ লিটনদের জন্য। শরীফুল হাসান মাহমুদদের কৈশোরের নায়ক এভাবে আকস্মিক বিদায় নেবেন এটা জানতেন না তারাও। তামিম ইকবালকে ক্রিকেট পরবর্তী জীবনের জন্য শুভকামনাও জানালেন তারা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।